নমস্কার, আমার চ্যানেল গল্পের ধারায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প। গল্পের নাম হাদারামের দাদা। আশা করি গল্পটি আপনারা খুব মজা করে শুনবেন। শুনতে থাকুন আজকের গল্প। ছেলে তো নয়, বিচ্ছু, বলেছিলেন নীলকৃষ্ণবাবু। ওকে পুতলে গাছ হয়। কি গাছ? আমার সকৌতুক প্রশ্ন। বিছুটি গাছ, উনি মুখ বিকৃত করে বলেন। বিছুটির ঘা মারলেও ও ছেলের কিচ্ছু হবে না। ওর আঘাতেই কি আপনি অমন ভালো টিউশনিটা ছেড়ে দিয়ে চলে এলেন? আমি বলতেই যাই। মোটা টাকার টিউশনির লোভে গিয়েছিলাম মশাই, নীলকৃষ্ণবাবু সবিশেষে বিবৃত করেন। ওর বাবার শর্ত ছিল যে আমি ওর ছেলের গায়ে হাতটি তুলতে পারবো না, আর ওর যত বায়না আবদার সব কিছু অম্লান বদনে সইতে হবে আমায়। রোজ 1 ঘন্টার মামলা, মাস কাবারে নগদ 99 টাকা। রাজি হয়ে গেলাম তাই। তারপর প্রথম দিন ছেলেটি বললে, স্যার আপনাকে একটা গাট্টা মারব। আমি আপত্তি করাই বলল, তাহলে আমি পড়বই না। টাকার অঙ্কটা বিবেচনা করে বললাম, বেশ, একটু আস্তে মেরো তাহলে। পরের দিন বলে, আপনি চিৎকার করে নামতা পড়ুন, আমি বসে বসে শুনি। আপনি কি করলেন? প্রথমটা একটু আমতা আমতা করলাম, কিন্তু ওই 99-এর কথাটা মনে পড়ে গেল। পড়তে লাগলাম নামতা, চেঁচিয়ে চেঁচিয়ে। তার পরের দিন ছেলেটা বলে কি না, বলতে গিয়ে নীলকৃষ্ণবাবু রাগে লাল কৃষ্ণ হয়ে ওঠেন। কি বলে ছেলেটা? আমি শুধুই বলে যে ওই রোদ্দুরে আপনি ঘণ্টাখানেক এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আমি বসে বসে দেখি। শুনেই না আমি তার মাথায় আমার প্রথম দিনের গাট্টাটা শোধ করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই যে পালিয়েছি, যায়নি আর। তা ওই টিউশনি আপনি আমায় করে দিন না মশাই। আমি সাধলাম। আমি রাজি আছি ওকে পড়াতে, কিংবা ওর কাছে পড়তে, যাই বলুন। আপনি করবেন ওর টিউশনি? কি করব, লিখে টিখে কিচ্ছু হয় না আমার। একেবারে কিছু হয় না বলা হয়তো ঠিক নয়, হাঁটাহাঁটি মন্দ হয় না। কিন্তু আপনি বলেছেন এখানে মাস কাবারে নগদ 100 করে। 100 নয়, 99, তিনি মনে করিয়ে দেন। আর ওই 99-এর ধাক্কা সোজা ধাক্কা নয় মশাই। তা হোক, 1 কম 100ই হলো না হয়, আমি রাজি। তাহলে চলে যান সোজা। তিনি ঠিকানাটা বাতলে দেন আমাকে। কারুকে বলতে কইতে হবে না, কারোর কোনো রেকমেন্ডেশনেরও দরকার নেই। গেলেই লুফে নেবেন ছেলের বাবা। 1000 চেষ্টা করেও মাস্টার পান না তিনি ছেলের, পেলেও বেশি দিন টেকে না সে। 1 কম 100 টাকার টেকসো মাথায় গোটা কত গাট্টা মেরে দেখলাম। নাম তার ঘরগুলো মুখস্থ করে রাখলাম ভালো করে। তারপর রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে রিহার্সাল দিয়ে নিলাম একবার। তারপরে পা বাড়ালাম সেই বাড়ির দিকে। অকুস্থলে পৌঁছতেই ভদ্রলোক লুফে নিলেন সত্যি। বললেন, ভালোই হলো, ছেলের আমার বার্ষিক পরীক্ষা সামনে, আর কটা দিন বাদেই বলতে গেলে। তা শুনুন, আমার কিন্তু কয়েকটা শর্ত আছে মশাই। বলে নীলকৃষ্ণবাবুর প্রমুখাত আমার জানা সেই কথাগুলোই শোনালেন আবার আমায়। এর জন্য আপনি মাস মাস মোট 99 টাকা পাবেন আমার কাছে। 99 কেন? পুরো 100 নয় কেন? আমি জিজ্ঞেস করি। 99-এর ধাক্কায় আমায় ফেলছেন কেন আবার? দেখুন, ওই শূন্যের মধ্যে আমি নেই। 1-এর পিঠে ডাবল শূন্য দিয়ে মাস্টার রাখলে ছেলের পরীক্ষার খাতাতেও ওই শূন্যই উঠবে তাহলে। আর তাহলে বুঝতেই পাচ্ছেন, আপনার মাইনের বেলাতেও ওই শূন্যই। বেশ, তাহলে ওই 99 সই। কিন্তু ওই সঙ্গে আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে 10%।
যেটা দস্তুর। দস্তুর সে তো চাকরদের বেলাতে হয় মশাই, মাস্টারি করাটা কি একটা চাকরি নাকি? চাকরদের বেলায় ওটা হচ্ছে মাগ্গি ভাতা। ডিয়ার কথাটার একটা মানে হচ্ছে মহার্ঘ। সেই অর্থে কিন্তু কথাটার আর একটা মানেও তো আছে মশাই, যার অর্থ হচ্ছে প্রিয়। প্রিয় তো কি হয়েছে? তিনি একটু অবাক হন যেন। আপনার ছেলের প্রতি আমার একটু প্রিয় প্রিয় ভাব দেখাতে হবে তো। ওকেই ডিয়ারনেস দেখানোর জন্যই এই বাড়তি টাকাটা। আপনি আমাকে 99 প্লাস 8 টাকা 90 পয়সা, আচ্ছা শূন্যটা বাদ দিন না হয়, ওই 108 টাকা 91 পয়সাই দেবেন আমায় মোট। তিনি রাজি হলেন শেষ পর্যন্ত। 1 পয়সা বেশি চলে যাচ্ছে, তা যাক। তিনি বললেন, বেশ, দেব 108 টাকা 91 পয়সা, কিন্তু কথাটা আমার মনে আছে তো, ছেলেকে আদর করে পড়াতে হবে, ছেলের গায়ে হাত তুলতে পারবেন না মশাই। পাগল হয়েছেন? কদাচ না। পরের ছেলের গায়ে কেউ হাত দেয় কখনো? নিজের ছেলেকে আপনি যা ইচ্ছে করুন, লেজের দিকে কাটুন, যত খুশি ঠ্যাঙান ধরে, কিন্তু পরের ছেলে বাপ একদম অস্পৃশ্য। বিশেষ করে ওই পেল্লাদ মার্কা ছেলেরা, মনে মনেই আওড়াই আমি। শ্রীহরির সাক্ষাৎ আপনজন, একেবারে হরিজন আমার কাছে, তাদের ছায়া মাড়াতে নেই পারতপক্ষে, নেহাত টাকার মায়াতেই না আমার। পরের দিন পড়াতে গিয়ে গোড়াতেই একখানা বড় চকলেট বার করলাম। চকলেটটা তার হাতে তুলে দিয়ে বললাম, খাও। আমার মাথায় গাঁটটা মারার জন্য ছেলেটা ঘুষি পাকিয়ে তৈরি করেই বসেছিল দেখলাম, কিন্তু চকলেটখানা পেয়ে হাতের মুঠো আলগা হলো তার। চকলেটটা গালে দিয়ে বললে, আপনি ভারী ভালো মাস্টার মশাই, রোজ তোমার জন্যে এমনি একখানা করে চকলেট আনবো, মন দিয়ে পড়বে তো তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। দারুণ উৎসাহ দেখায় সে। চকলেট আর পড়া একসঙ্গে মুখস্থ করবে, কেমন? আমি বললাম, চকলেট দিয়ে পড়া আর পড়া দিয়ে চকলেট, এটাই হচ্ছে আমার পড়ানোর নিয়ম। আপনার মতন ভালো স্যার আমার আর একজনও আসেনি, আপনি খুব ভালো। ছেলেটির সার্টিফিকেটে আমি পুলকিত হয়ে ভাবলাম, মাথাটা আমার বেঁচে গেল এ যাত্রা। এই দুর্বল মস্তিষ্কে ওই সন্ডামার্কা ছেলের গাঁটটা সইতে হলেই মাথার ভেতরের যত গোবর চলকে যেত আমার, ঘুটে হবার আর ফুরসত পেত না, পটল তুলতে হতো এক্কেবারে। আর ভেবে দেখলে গাঁটটা বাঁচাতে আমার গাঁট থেকেও তো যাচ্ছে না তেমন কিছু। ওই ডিয়ারনেস অ্যালাউন্সের 9 টাকা 90 পয়সার থেকেই আমার চকলেট কেনা, যার দরুন কষ্ট করে আমাকে আর ভাবালু হতে হবে না। ছেলেটাই দারুণ প্রিয় প্রিয় ভাব দেখাবে এখন আমায়। তোমার নাম কি? তারপরে আমি শুধলাম। হাদারাম, সে জানালো। আপনার নামটা কি স্যার? নাম বললাম আমি। আরও বললাম, দেখেছ তো রামে রামে কেমন মিল আছে আমাদের। নামে নামে মিলটা দেখিয়ে আমাদের প্রিয় প্রিয় ভাবটা আরও একটু জমাবার চেষ্টা করা গেল। আপনার নামটা ভোদারাম থাক না স্যার আজ থেকে, মুক্ত কণ্ঠে বলল সে। তাহলে আমাদের নামের মিলটা বাড়বে আরও। আমি হাদারাম আর আপনি হাদারামের দাদা ভোদারাম। কথাটা যেন একটা গাঁটটার মতোই লাগলো আমার, ঠিক দেহের মাথায় না হলেও একেবারে আমার মনের মাথায় ফুলে উঠল আমার মন। যদিও ঠিক প্রিয় প্রিয় ভাবে যে, তা আমি বলতে পারবো না, তা হলেও বেশ একটু প্রফুল্ল ভাব দেখাতে হলো ওর কথায়। যাই হোক, এবার একটু পড়াশুনো করা যাক বলে আমি ওর একখানা বই হাতে নিলাম। পাতা উল্টাতেই আর এক রাম এসে পড়ল চোখে। এই যে দেখছি আর এক রাম রয়েছে এখানে, সীতারাম। সীতারাম কি সমাস বলতে পারো? সমাস পারবো না স্যার, তবে সন্ধি করতে পারি। সন্ধি শুনে আমার তাক লাগে বলতে কি।
সীতারামের সন্ধি? কি সন্ধি আবার? যদ্দূর জানি সীতা আর রামের মধ্যে সন্ধি কখনো হয়নি। বারংবারই বিচ্ছেদ ঘটেছে, শেষ পর্যন্ত প্রবেশ যার পরিসমাপ্তি। তাহলেও ওর অভিসন্ধিটা জানার কৌতূহল হলো। শীত ছিল আরাম, হলো সীতারাম, সে প্রকাশ করে। তার মানে? আমি তো হতবাক। তার মানে হচ্ছে লেপ। লেপ থাকলে শীতের মতন আরামের আর কিছুই নেই। বলেই ওর অনুসন্ধিচ্ছা, আর চকলেট আছে স্যার? না, সীতারামের সন্ধি হয় না, সমাস হয়। দ্বন্দ্ব সমাস, সীতা এবং রাম। অনেক পড়া হয়ে গেল স্যার, সে বাধা দিয়ে বলে। আজ আর না, আমি চললাম, মা ডাকছে। কখন ডাকলেন মা? শুনলাম না তো। মা আমায় সব সময় ডাকে, আমার পেটের মধ্যে সাড়া পাই, খিদে পেলেই বুঝতে পারি, বলে সে। তখন খেতে চাই বলে মার কাছে গিয়ে দাঁড়ালেই হলো। আমার পেটের খবর কেমন করে জানি না টের পায় মা। বলেই সে উঠে দাঁড়ায়, তারপর আর দাঁড়ায় না, বাড়ির ভেতরে চলে যায় শটান। পরের দিন পড়াতে গিয়ে হাদারামের আর পাত্তা নেই। বহুক্ষণ পর ফিরলে শুধুই আমি। কোথায় ছিলে এতক্ষণ? বাজার করতে গেছিলাম স্যার। বেজার মুখে সে জানায়। এমন বিচ্ছিরি কাজ এই বাজার করা, কি বলবো। হ্যাঁ, বাজার করার হাজার ঠেলা, আমি বলি। বলতে গিয়ে আমার নিজেরই একখানা বইয়ের নাম মনে পড়ে যায়। ঠেলা বলতে প্রথমে তো চালওয়ালার কাছে গেলাম, চাল নিয়ে তার পাওনা মিটিয়ে দিলে সে বললে, খোকাবাবু, এ টাকা চলবে না। আমি বললাম, চলবে না তো আমি জানি, এটা তো দিলাম আপনার কাকরের দাম। গেলবার বাবার কাছে বলেছিলেন চালে কাকর নেই, যদি থাকে বেছে নেবেন। চাল বলে কাকর চালাতে পারবেন আর অচল নোট চালাতে পারবেন না? চালিয়াতটা আমার সঙ্গে চাল মারতে আসে। তারপর গেলাম মশলার দোকানে। হয়েছে, বুঝতে পেরেছি, পড়তে বসো এখন। আমি বাধা দেই, আরও ওর মাল মশলা বার করবার সুযোগ দিই না ওকে। চকলেট এনেছেন? বলেই সে হাত বাড়ায়। তারপর নিয়ে মুখের মধ্যে সেটাও বাড়িয়ে দিয়ে মুখস্থ করতে করতে বলে, আজ দ্বন্দ্ব সমাস টমাস নয় স্যার, বাজারে আজ অনেক দ্বন্দ্ব, অনেক সমাস হয়েছে, চালওয়ালার সঙ্গে, আলুওয়ালার সঙ্গে, মশলাওয়ালার সঙ্গে। বাজার করলে বেজায় খিদে পেয়ে যায়, মা ডাকছে, আমি চললাম। বলেই চকলেট মুখে সে উধাও। এইভাবেই গড়াগড়ি খাচ্ছিল পড়াশুনো। অবশেষে সেই দিনটি এলো, শেষের সেই ভয়ঙ্কর দিনটি, ওর বার্ষিক পরীক্ষার দিন। আমার অগ্নি পরীক্ষার দিনটিও প্রায় ঘনিয়ে এসেছিল, মাসকাবারে মাইনে পাবার দিন আমার। আজ কিসের পরীক্ষা ছিল, কেমন দিলে? ওকে আমি শুধালাম। ভূগোলের পরীক্ষা ছিল স্যার, লিখে দিয়েছি। লিখে তো দিয়েছ, কীরকম লিখেছ শুনি একবার। কীরকম আবার? টুকে ফাঁক করে দিয়েছি স্যার, সে বলে। পাশে যে ছেলেটা বসে পরীক্ষা দিচ্ছিল তার থেকেই টুকলাম স্যার। সে কি হে, টুকে উত্তর লিখলে? সবই হুবহু এক হলে ধরা পড়ে যাবে যে। আপনি আমাকে অত বোকা পেয়েছেন মাস্টার মশাই, মুচকি হেসে জানায়। সে একটু কি আর এদিক ওদিক করে দিইনি আমি? হাদারাম নামে যাই হোক না কেন, চেহারায় তাই দেখালেও আসলে ততটা সার্থক নামা যে নয় তার কথায় জানা যায়। কীরকম এদিক ওদিক শুধাই তবু। যেমন প্রশ্ন ছিল, হিমালয় ভারতের কোন দিকে অবস্থিত? সে নিজের সদুত্তর প্রকাশ করে। ভজা লিখেছে দেখলাম উত্তর দিকে, আমি ওর উত্তরটা পাল্টে দক্ষিণ দিক করে দিয়েছি স্যার। আর বঙ্গোপসাগর কোথায় তার জবাবে ও লিখেছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, আমি সেটাকে উত্তরে এনে বসিয়েছি। সমুচিত উত্তর দিয়েছ, মানতে হলো আমায়।
তারপর আর প্রশ্ন করা আমার সাহসে কুলোলো না। এর মধ্যে ওর বাবা এসে পড়লেন। কেমন এক্সামিন দিচ্ছে আপনার ছাত্র? আগামী সপ্তাহেই পরীক্ষার ফল বের হবে খবর পেলাম, তারপরেই আপনার মাইনে পাবেন, প্লাস আপনার ওই ডিয়ারনেস অ্যালাউন্স। পরীক্ষার ফলটা দেখেই। আগে হ্যাঁ বলেই উঠি আমি। উঠেই নমস্কার জানিয়ে সরে পড়ি সেখান থেকে। পিতা আর পুত্র দুইজনকেই একসঙ্গে আমার নমস্কার জানিয়ে বিদায় নিই। দুজনকেই যুগপথ দেখাই আমার করজোড়। আর আমি অমুখ হচ্ছি না মশাই, নীলকৃষ্ণবাবুকে এসে জানাই তারপর। সে কি মশাই, আগামী সপ্তাহে আপনার মাইনে পাবার দিন না? শুনে তিনি অবাক হন। মাইনে না নিয়েই? সে কি? শিবরাম আর পরশুরাম হতে যাচ্ছে না সেখানে। আমার সাফ জবাব। অমন ছেলের সঙ্গে বেশি মিশলে আমার উত্তর দক্ষিণ জ্ঞান লোপ পাবে, কাণ্ডজ্ঞান হারাবে আমার। সে কি, গাঁটটা না খেলেও, এক পায়ে দাঁড়াতে না হলেও আপনি অমন হাদারামকে হাতে পেয়ে ছাড়লেন? তাও আবার মাইনে না নিয়েই? 100 টাকার ওপর আরও ছিল তো। আপনি সত্যি ওর দাদাই দেখছি। তা যা বলেন, ছেলেটাও ঠিক ওই কথাই বলেছিল, মনে পড়ে যায় আমার। মাইনের জন্য নয়, 30খানা চকলেটের শোকই বেশি কাতর করে আমায়। নিজে খেলে কাজে দিত, গায়ে একটু শক্তি লাগতো আমার, হতে পারতুম সত্যিই আর একটু মোটা। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প হাদারামের দাদা। কি কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এ ধরনের আরও অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকুন।